আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া সম্ভব? কল্পনা করা যায়? অধিকারের দাবিতে তারা শুধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগেরই দল করতে হবে, এটা তো কোথাও বাংলাদেশের লেখা নেই। তো আওয়ামী লীগের এই মুহূর্তে খানের গল্পটা যদি বলো, এই মুহূর্তে বর্তমান বাস্তবিকতা অনেকটাই ভাই বিষবাও জলে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বোধহয় উঠে আসছে। গুরুত্বপূর্ণ বলবো না প্রয়োজনীয় বলবো না অতি বাস্তব প্রশ্ন বলবো, সেটা তো আলোচনার যত এগোবে ততই স্পষ্ট হবে। আওয়ামী লীগ কি শেখ হাসিনা ছাড়া সম্ভব? কল্পনা করা যায়? শেখ হাসিনাকে মাইনাস করে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন ভাবে ক্ষমতায় আসতে পারে, লড়াই করতে পারে, নাকি যা শোনা যাচ্ছে বা যা গুজব, যা গুঞ্জন, সেটাই হাসিনাকে ছাড়া কোনোভাবেই দল সম্ভব নয়? কারণ আর যারা আছেন দলের শীর্ষ নেতৃত্ব, অন্যান্য যারা রয়েছেন, তাদের মধ্যে সেই সাংগঠনিক দক্ষতা, সেই মানে ন্যূনতম বিশ্বাসযোগ্যতা কিছুই নেই। আবার বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধেও রয়েছে গুচ্ছ 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 অভিযোগ, সন্ত্রাসী অভিযোগ, খুনের অভিযোগ, লুটপাটের অভিযোগ একাধিক। তাহলে নতুন করে কি নতুন আওয়ামী লীগ গড়ে ওঠা সম্ভব? আওয়ামী লীগের প্রকৃত অবহেলিত বঞ্চিত নেতাদের কি যোগ্যতা বা সম্মান দেওয়া কোনোভাবেই সম্ভব? তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এখনো স্পষ্ট বিশ্বাস আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা। এই আবেগ ও রাজনৈতিক বাস্তবতার কারণেই অনেকে মনে করেন বিকল্প নেতৃত্ব দিয়ে চালানো সম্ভব নয়। বঙ্গবন্ধু পরিবারকেই এই লড়াইয়ে, এই বেঁচে থাকা, টিকে থাকার লড়াইয়ে থাকতেই হবে। এই সামগ্রিক বিষয় নিয়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন দিকে? শেখ হাসিনা বাদ দিয়ে আওয়ামী লীগ, নতুন আওয়ামী লীগ, না সেই বঙ্গবন্ধু পরিবার, শেখ হাসিনা অন্যতম প্রভাবশালী শক্তিশালী ম্যাগাজিন যার প্রতিবেদন আমরা প্রতিটি দেশবাসী, প্রতিটি ভারতবাসী, প্রতিটি বিশ্ববাসী মেনে চলতে বাধ্য, নজরে রাখতে বাধ্য? যে বাংলাদেশ আজ থেকে 1 বছর আগেও নানা রক্তপাত, সংগ্রাম, সন্ত্রাস, মৃত্যু, হাহাকার এর মধ্যে দিয়ে গিয়েছে, প্রচুর মানুষের প্রাণ গিয়েছে, সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। এটা বোধহয় শুধু বিএনপির সাফল্য নয়, এটা বাংলাদেশের সাফল্য। বাংলাদেশকে যারা ভালোবাসেন সেই মানুষগুলোর সাফল্য, তাদের অহংকার। তারা আজকে তাদের স্থান, আর তারা আজকে যেটা হারিয়ে গিয়েছিল গোটা বিশ্ব থেকে বাংলাদেশের নাম, সেইখানে তারা তারেক রহমানকে সামনে রেখে পৌঁছাতে পারছেন। দেশের কথা বলার একটা মানুষ বোধহয় তারা পেয়েছে। এটা গোটা বাংলাদেশের অহংকার। কিভাবে দেখছেন এই বিষয়টা? দেখো, তোমাকে আমি একটা এই বিষয়ে আলোকপাত করতে যদি হয় বা বিশ্লেষণ বা সংলাপ যদি জারি রাখতে হয়, আমি দু একটা কথা প্রথমে বলবো। এটা ওপার বাংলার মানুষও জানে, এপার বাংলার মানুষও জানে যে বাংলা সাহিত্যে একজন কবি আছেন, তার নাম হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্য। তার একটি লেখা আছে কবিতা ছাড়পত্র। সেই ছাড়পত্র কবিতায় দু একটা লাইন আছে, তোমাকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। উনি 2025-এর 25শে ডিসেম্বর ঢাকার মাটিতে পা রেখেছেন। আর তার 17 বছর আগে একটা ভয়াবহ শূন্যতা নিয়ে, অসহায় বোধ নিয়ে তাকে দেশ ছাড়তে হয়েছিল। আমার মনে হয় তিনি সেদিন দেশ ছেড়েছিলেন কবি সুকান্তের এই কবিতার এই দু একটা লাইনকে হৃদয়ে ধারণ করে। তার কারণ, আবারও বলি, তোমাকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার ধারণা তারেক রহমান সাহেবের বয়স যদি এখন 50-52, আমি ঠিক জানি না ওনার বয়সটা কত, যদি এরকম বয়স হয়, তার একটু বেশি হয়, 17 বছরে যখন পিছিয়ে যায়, তা উনি যখন দেশ ছাড়ছেন তখন অনেক নবজাতক তারা হয়তো সবে ভূমিষ্ঠ হয়েছেন বাংলাদেশের মাটি। তিনি এই কথাটা হয়তো হৃদয়ে ধারণ করে গেছেন। একটি ছেলে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যখন প্রথম স্থান অধিকার করে, একটা কাগজের প্রিন্টেড, এখন ডিজিটাল হয়েছে, রেজাল্ট আমরা হাতে পেলে তাকে আমরা বুঝতে পারি সে প্রথম স্থান অধিকার করেছে। সেটা পশ্চিমবঙ্গে হোক, সেটা ভারতে হোক, সেটা বাংলাদেশে হোক, বা পৃথিবীর যে কোনো প্রান্তে হোক। কিন্তু সেই তার পড়াশোনার মেধা, অনুশীলন, অধ্যাবসায়, এটা কিন্তু অনেকটা জিনিস দীর্ঘ সময় ধরে বলার। আর সেই ছাড়পত্র উনি কবে নিয়ে এসেছিলেন 2025-এর 25শে ডিসেম্বর। ছাড়পত্র, আই হ্যাভ এ প্ল্যান। সরকারে আসার পর তিনি কি হলেন? বাংলাদেশ সবার আগে। আজকে টাইমস ম্যাগাজিন বলেছে, আমরা আলোচনায় বসেছি। বিষয়টা প্রভাবশালী না, বিষয়টা হচ্ছে প্রভাবশালী একটা মানুষ কখন হয়? আমার কথা সবাই শুনছে, আমার কথা হাজার মানুষ শুনছে, আমার কথা লক্ষ মানুষ শুনছে, আমার কথা কোটি মানুষ শুনছে। কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি স্থান পেয়েছে, এটা প্রভাবশালী নয়। যে মানুষটাকে দেশ ছাড়তে হয়েছে, চলে যেতে হয়েছে, বিতাড়িত হতে হয়েছে, সেই মানুষটা দেশে 17 বছর ছিল না, কিন্তু সেই মানুষটা দেশে এসেই 4 দিন 5 দিনের মাথায়
তার মাতৃবিয়োগ হলো, সব শোককে তিনি জয় করেছেন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে। এটা তিনি ধারণ করতে পেরেছেন। ওনার এই ধারণ করার বিষয়টা বাংলাদেশের কোটি কোটি মানুষ তাকে হৃদয়ে জায়গা দিয়েছে। আমার কাছে এই সংজ্ঞাটা এইভাবে প্রভাবশালী। আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পায়, আজকে বাংলাদেশের আকাশে নতুন চাঁদের বহিঃপ্রকাশ হয়েছে। সেই চাঁদকে তুলে ধরেছে কে? বাংলাদেশের কোটি কোটি মানুষ তাদের হৃদয়ে ধারণ করে। এটা অবাক হওয়ার কিছু না। এটা যদি 10 জনের মধ্যে বলতো না, তাতেও আমি অবাক হতাম। তুমি বাস্তবিক ভাবে বলো তো, একটা ছেলে, একটা পুরুষ, সে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, যার বাবা রাষ্ট্রপতি ছিল, যার মা প্রধানমন্ত্রী ছিল, যাদের দলকে পরিবেশ থেকে তারা সরে আসতে বাধ্য হয়েছে। বাস্তবতাটা কি? বাংলাদেশের মানুষের হৃদয়ে তারা ছিল, চেপে আটকে রাখা হয়েছিল। কেন বলছি এই কথাটা? আমরা 2024-এর 5ই আগস্ট দেখলাম, টাইমস ম্যাগাজিন যে সমীক্ষা তুলে ধরেছে, যে সৌজন্যতা দেখিয়েছে, এটা গোটা বিশ্বে আরেকটা তারেক রহমানকে জন্ম দেবে। আরেকটা তারেক রহমানকে যে কোনো দেশের রাজনীতিতে, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তো উনি যে সাফল্যতা দেখিয়েছে, আজকে সেটা গোটা বিশ্ব আলোচনা করছে। এটা তো বাংলাদেশের সর্বস্তরের মানুষের গৌরবের বিষয়। কেন বাংলাদেশের সর্বস্তরের মানুষ তারা জানে তারা কি তারা ধারণ করে, কি তারা চেতনায় জাগ্রত করে, সেটা প্রকাশ করেছে। সেই প্রকাশের ফল আজকে তাকে হচ্ছে বিশ্বের 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। 100 জন প্রভাবশালীর মধ্যে একজন তিনি নন, তিনি গোটা বিশ্বের মানুষের হৃদয় জায়গা পেয়েছে, সেই প্রভাবশালী। একদমই প্রমাশিস, মানে যে তালিকাটা প্রকাশ করা হয়েছে, যদি আমি তার নামগুলো বলি, সেই তালিকায় রয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, রয়েছেন পোপ লিও চতুর্দশ, রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, রয়েছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, রয়েছেন নিউ ইয়র্কের মেয়র মামদানি। এই যে নামগুলো বোধহয় বুঝিয়ে দেয় কতটা প্রভাবশালীদের নিয়েই এই তালিকা প্রকাশিত হয়। আমাদের দেশেও মানে এর আগেও সোনিয়া গান্ধী থেকে শুরু করে বেশ কিছু প্রভাবশালীদের নাম এই তালিকায় ছিল। যে তালিকাটি প্রকাশ করা হয়েছে সেখানে বারবার বলা হয়েছে তারেক রহমান যেভাবে বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশকে সংগঠিত করার কাজ করেছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর এই শোক কাটিয়ে, মায়ের মৃত্যুর শোক কাটিয়ে যেভাবে দেশের মানুষের জন্য, দেশের মানুষের পাশে দাঁড়িয়ে, দলের পাশে দাঁড়িয়ে কাজ করেছেন, সেখানে তার এটাই স্বীকৃতি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের মূল্যবৃদ্ধি, একাধিক জায়গার বিষয়ের মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আঞ্চলিক শক্তির বাড়বাড়ন্তের জন্য ভারতের মতন প্রতিবেশীর সঙ্গে দূরত্ব তৈরি, এমন একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুকে তিনি দক্ষতার সঙ্গে সামলেছেন। যে সামলানোর ফল আমরা ভারতীয়রা ভারতে বসে দেখতে পাই। গত 1.5 বছর আগেও, 6 মাস আগেও যে দিল্লি ঢাকা সম্পর্ক একটা ফাটল তৈরি হয়েছিল, সেইখানে সেই সম্পর্ক কিন্তু এখন অনেকটাই ভালো। এটাই বোধহয় তারেক রহমানের এই যে স্বীকৃতি, এই যে 100 জনের প্রভাবশালীর দলে থাকার স্বীকৃতি, এটাই বোধহয় তার প্রমাণ করে তিনি মানুষের জন্য বা দেশের মানুষের জন্য কাজ করছেন। এই তথ্যগুলো মানে যে ভারত বাংলাদেশের মতন প্রতিবেশী দেশের সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে বা আরো প্রতিবেশী দেশের সম্পর্ক, বিশ্বের মধ্যে বাংলাদেশকে তুলে ধরার লড়াই, আরো স্পষ্ট করে বললে কোনো দেশের কাছে মাথা নত না করে বাংলাদেশকে তুলে ধরার লড়াই বোধহয় তারেক রহমানের এই 100 জনের নামের তালিকার মধ্যে থাকার স্বীকৃতি। কিভাবে বলবেন, কি দেখবে? দেখো, বাংলাদেশে উনি যখন আসলেন সেই অর্থে বাংলাদেশ তখন অশান্ত। সে অশান্ত বাংলাদেশে উনি 17 বছর পরে আসলেন। ওনাদের দল সেইভাবে অনেকটাই থমকে ছিল গত 15 বছর। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মানুষের, যদি আমি খুব সোজা ভাবে বলি, বুকের পাটা যেটাকে বলে, সেখানে দাঁড়িয়ে তিনি বললেন আই হ্যাভ এ প্ল্যান্ড, এবং সবার আগে বাংলাদেশ। আমি যদি দেশ পরিচালনা করি, মানুষ যদি আমার পাশে থাকে। তো এই যে জেদ, এই যে মনন, এই যে মানসিকতা, এই যে রাজনীতিক, এই যে কৌশল, এই যে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, বাংলাদেশের মাটি হাতে নিলেন তিনি। বাংলাদেশের সর্বোচ্চ বাস্তবিক যে বিষয়টা, যেটা একেবারে বাংলাদেশে যারাই প্রথমে যান, এয়ারপোর্টে যান, সড়ক পথে যান বা ট্রেনে যান, বাংলাদেশে একটা জ্যামজট, কোন লেভেল থেকে, উনি গ্রাসরুট লেভেল থেকে জ্যামজট আটকাতে গেলে কি করতে হবে, সেই কৌশলগুলো, বিষয়গুলো আমরা তো পরখ করলাম। গাড়ির বহর ব্যবহার বেশি করা যাবে না, সিগন্যালে নিজেকেই দাঁড়াতে হবে। তিনি যখন বিদ্যুৎ ঘাটতি কমাতে হবে, এই যে ইরান ইসরায়েলের যুদ্ধ, এই যে উনি যে কর্মসূচি নিয়েছে, একটা দেশকে গঠন করতে গেলে কত রকম 140 কোটির দেশের মানুষের, বাংলাদেশের মানুষের বক্তব্য,
আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি। আওয়ামী লীগকে ভারত সরকার দেখেছে 20 কোটি দেশের একটা মানুষের প্রতিনিধি, সে দৃষ্টিভঙ্গির বদল ঘটিয়ে ফেললো ব্যবহারে, আচারে, আচরণে, প্রশাসনে, কৌশলে, রাজনীতির কার্যকারিতায়। আমি যদি বলি যে ভারত তার দৃষ্টিভঙ্গির বদল করেছে, ভারত তার দৃষ্টিভঙ্গির বদল করেনি, এটাকে বোঝানো হয়েছে, কিন্তু সেটাকে বাস্তবিক প্ল্যাটফর্মে এনে কার্যকারিতায় পর্যদস্ত যেটাকে এক্সিবিশন করা, তারেক রহমান তো পারলেন। ভারত বাংলাদেশের সম্পর্ক এখন কোন জায়গায় যাচ্ছে? 20 কোটির সঙ্গে 140 কোটিকে মেলানোর চেষ্টা করছে। শেখ হাসিনা এখন কোনো ইস্যুই নয়। 20 কোটি মানুষের স্বার্থটা এখন বড় ইস্যু, তাদের জীবনটাকে বড় ইস্যু, তাদের দেশটাকে সুন্দরভাবে গড়াটা তাদের কাছে এখন বড় ইস্যু। তো স্বাভাবিকভাবেই টাইম ম্যাগাজিন যে দেখছেন যে মানুষটা শূন্য থেকে শুরু করল, যার বাবা রাষ্ট্রপতি ছিলেন, যার মা প্রধানমন্ত্রী ছিলেন, সে সেই দেশে 17 বছর থাকতে পারেনি, তাহলে তো শূন্য থেকে তাকে শুরু করতে হবে। সেই শূন্য থেকে শুরু করার জায়গাটাতে কদিন পেয়েছে? কদিন? 1 মাস, 2 মাস, 3 মাস? কদিন পেয়েছে? 25শে ডিসেম্বর এসছে, 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছে। তার যে প্ল্যান ছিল, যে কৌশল ছিল, তার যে কথন ছিল, তার যে সংলাপ ছিল, বাংলাদেশের মানুষের মনে জাগরিত হয়েছে। মানুষ তাকে মেনে নিয়েছে সব ক্ষেত্রে। ভবিষ্যৎ পরে কি হবে সেটা পরে বলবে। বর্তমান বাস্তবতায় আমাদের দেখতে হবে। বর্তমান বাস্তবতায় ভারত তার দৃষ্টিভঙ্গিকে নতুন ভাবে চালনা করছে, কাজে সেটা দেখিয়েছে। একটা মানুষ প্রভাবশালী, একটা মানুষ জনপ্রিয় কিভাবে হয়? তার নিজের জীবন, আদর্শ, পথ, পরিকল্পনা, প্রশাসন, রাজনৈতিক পথ চলা, আদর্শ সবকিছু নিয়ে। তো সেই মানুষটা সবকিছু দিতে পেরেছে বলেই সঠিকভাবে আজকে সে প্রভাবশালী। প্রভাবশালী মানে যে কাউকে প্রভাবিত করতে। আমি তো অবাক হব না, কোনো আন্তর্জাতিক মিডিয়া বা কোনো গণমাধ্যম যদি ওনাকে 10 জনের জায়গাতেও আনে, আমি অবাক হব না। এবং সেটা বাংলাদেশের জন্য গৌরবের, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা গৌরবের বিষয় যে একটা মানুষ বিতাড়িত থাকার পরেও ফিরে এসে আবার একটা মানুষ ক্ষমতায় থেকে বিতাড়িত হয়। বাংলাদেশ দুটোই দেখাতে পারে, টাকার এপিটও দেখাতে পারে, ওপিটও দেখাতে পারে। বাংলাদেশ সাদাও দেখাতে পারে, কালোও দেখাতে পারে বলেই আজকে তারেক রহমান সাহেব বিশ্বে 100 জন প্রভাবশালীর তালিকায় অবস্থান করছে। একদমই পরমাশিস, এটাই গণতন্ত্র। পরমাশিস, এই জায়গায় আমি একটুখানি আপনার কথা সংশোধন করতে চাই। আপনি বললেন যে তারেক রহমান বিতাড়িত, বোধহয় এই জায়গাটা একটু আমাদের সংশোধন করার মনে হলো দরকার, যে তারেক রহমানকে কিন্তু বিতাড়িত না, হ্যাঁ অবশ্যই বিতাড়িত না, তাকে চলে যেতে বাধ্য করা হয়েছে। মানে তিনি অসুস্থ, মানে তাকে যখন জেলের কুঠুরিতে রাখা হয়েছিল সে অসুস্থ, মানে হাঁটতে চলতে পারতেন না। সেই চিকিৎসা করাতে গিয়ে এবং সেই শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে তাকে দেশে ফেরা নিষিদ্ধ করে দিয়েছিল, করেছিল। তার উপর যে এক জাতীয় তাকে বিতাড়িত করেছিল, অবিচার। মানে সে যার বাবা রাষ্ট্রপতি, যার মা প্রধানমন্ত্রী, যার ব্যাকগ্রাউন্ডে, তাকে এই ফল ভুগতে হয়েছিল। আমি তো বলবো বিতাড়িত। এবং তাকে দেশে ফেরার পক্ষে একটা আটকে দেওয়া হলো, দেশে ফিরতে দেওয়া হলো না। এখন অনেকেই বলতে পারেন যে মুজিবুর রহমানের কথা, মুজিবুর রহমানের সময় শেখ হাসিনার ভারতে থাকার কথা, সেই অতীত। তারপরে তো উনি ফিরে গিয়েছিলেন এবং এই মুজিবুর রহমানকেই কাজে লাগিয়ে, তার নামটাকে কাজে লাগিয়ে গোটা বাংলাদেশে একটা স্বৈরতান্ত্রিক আবহাওয়া তৈরি করেছিলেন শেখ হাসিনা এবং তার বোনেরা, তার দলেরা। যে মুজিবুর রহমানের উপর মানুষের ক্ষোভ, মানুষের রাগ। দেখো, শেখ মুজিবুর রহমানের উপরে মানুষের রাগ না ক্ষোভ, আমি সেই বিষয়ে আমি কোনো সংলাপ এখন এই মুহূর্তে দিতে রাজি নই বা দেব না। তার কারণ আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে একটা মানুষ, বাংলাদেশের বর্তমান যে সরকারের প্রধানমন্ত্রী, সে গোটা বিশ্বের 100 জন প্রভাবশালীর মধ্যে হয়েছে। বাংলাদেশের অনেক ইতিহাস আমাদের জানা অজানা, বাংলাদেশের আদর্শ, বাংলাদেশের সেই আদর্শকে বিপণন করা, সেই আদর্শ ভেঙে পড়া, সবটাই আমরা জানি, গোটা বিশ্ব সেটা জানে। আজকে আমাদের সংলাপে আমরা শেখ মুজিবুর রহমান কি করেছেন, তার পরবর্তী প্রজন্ম কি করেছে, সেই পরবর্তী প্রজন্ম আদর্শ ধরে রাখতে পারলেন কি পারলেন না, সেটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে। এই চরম বাস্তবতা বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে, ঝড় দেখেছে, বন্যা দেখেছে, খরা দেখেছে, সব দেখেছে। কিন্তু বাংলাদেশের একটা প্রধানমন্ত্রী বাংলাদেশের মাটিতে এসেই সে সড়ক উন্নয়নে যেমন দেখেছে, পদ্মা সেতু যেমন দেখেছে, খাল খননের কথাও ভেবেছে। বাস্তবতা নিয়ে আমরা চলবো। বর্তমানে কি হচ্ছে, কি হয়ে গেছে অতীতে। আজকে যদি 71-এর বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশের মানুষ তার জাতীয় পতাকা বুকে হাতে নিয়ে ধারণ করতে পারতো না যে আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি। তো স্বাধীন বাংলাদেশে বসবাস করতে গেলে সেই স্বাধীন বাংলাদেশকে কিভাবে আরো পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে, কি করে বাংলাদেশের আরো অগ্রগতি হবে, সেই চরম বাস্তবতার ভালোটাকে দেখে মন্দটাকে বিচার বিশ্লেষণ করে সেই মতন এগোবো। সেই জায়গায় তারেক রহমান সাহেব চলছেন।
সেই জন্য আজকে তিনি বিশ্বে 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। একদমই পরমাশিস, বাংলাদেশ আরো এগিয়ে চলুক, তারেক রহমানের হাত ধরে বাংলাদেশের আরো সমৃদ্ধি হোক, বাংলাদেশের মানুষের আরো সমৃদ্ধি হোক, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াক। যে দেশের মেট্রোতে উঠলে, যে শহরের মেট্রোয় উঠলে 100 টাকার টিকিট কাটতে হয়, বাংলাদেশের মতন দেশের বোধহয় এটা সত্যি হাস্যকর। যেখানে হাজার হাজার মানুষ মেট্রোয় উঠছেন সেখানে 100 টাকার টিকিট। আজকে কলকাতায় বসে আলোচনা করতেও বলে আমাদের একটুখানি ভয় লাগে। 100 টাকার টিকিট মেট্রোয়, গোটা শহর বেআইনি রিকশায় বন্দি হয়ে গিয়েছে। সন্ধে হলে বিদ্যুৎ থাকে না, বিদেশ থেকে বিদ্যুৎ ধার করতে হয়, টাকা দিয়ে টাকার ঋণ বাড়ে। এই জায়গা থেকে বাংলাদেশকে ফিরিয়ে এনেছেন, লড়াইয়ের ময়দানে আনছেন তারেক রহমান। তার এই স্বীকৃতি বোধহয় তাকে কাজ করতে আরো উৎসাহিত করবে, আপনাদের। আমাদের আলোচনা সঠিক না বেঠিক সেইটা যদি আপনারা সঠিকভাবে জানান তাহলে উৎসাহিত হব আমরা, আর আপনাদের এমন আরো বিশ্লেষণ দিয়ে আপনাদের উৎসাহিত করব আমাদের পাশে থাকার বা আপনাদের মতামত প্রকাশ করার। তাই আজকের আলোচনা সঠিক না বেঠিক, আপনারা সহমত না বিরুদ্ধ মত আমাদের লিখে জানান। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। আপনাদের জরুরি পরামর্শ আমাদের এগিয়ে চলার পক্ষে অনেকটাই সাহায্য করবে। আজ এ পর্যন্তই, নমস্কার। একজন যখন ভারতে পালিয়ে রয়েছেন, অপরজন তারেক রহমান তখন বিশ্বের প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। বাংলাদেশের মানুষ তাকে হৃদয়ে ধারণ করেছে। তার যে প্ল্যান ছিল, যে কৌশল ছিল, তার যে কথন ছিল, তার যে সংলাপ ছিল, বাংলাদেশের মানুষের মনে জাগরিত হয়েছে। কোনো আন্তর্জাতিক মিডিয়া বা কোনো গণমাধ্যম যদি ওনাকে 10 জনের জায়গাতেও আনে, আমি অবাক হব না, এবং সেটা বাংলাদেশের জন্য গৌরবের। তাকে যখন জেলের কুঠুরিতে রাখা হয়েছিল সে অসুস্থ, মানে হাঁটতে চলতে পারতেন না। আজকে যদি 71-এর বাংলাদেশ স্বাধীন না হতো, তাহলে বাংলাদেশের মানুষ তার জাতীয় পতাকা বুকে হাতে নিয়ে ধারণ করতে পারতো না যে আমি স্বাধীন বাংলাদেশে বসবাস করি। এক কথায় কিভাবে বলা যায় সেটা বোধহয় ভাবতে হবে। একই দেশ, দুটি বৃহৎ রাজনৈতিক দল, একই প্রায় প্রেক্ষাপট, সাধারণ মানুষ, আর দুই দলের শীর্ষ নেতৃত্বের আকাশ জমিন তফাৎ। একজন প্রায় 17-18 বছর অন্য দেশে থেকে অসুস্থতা কাটিয়ে শরীরের একাধিক ঘা প্রতিঘাত সামলে নিজেকে তৈরি করে তিলে তিলে নানা অত্যাচার সহ্য করে মায়ের মৃত্যু শোক, পরিবারের মৃত্যু শোক সামলে দেশের মানুষের জন্য ফিরে এসছেন। দেশের মানুষের ম্যান্ডেট নিয়ে, দেশের মানুষের সমর্থন নিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছে। আরেকজন দীর্ঘদিন প্রধানমন্ত্রী থাকার পর দেশের মানুষ তাকে তাড়িয়ে দিয়েছে। যে দেশকে, যে দেশের জন্য তিনি অনেক কিছু করেছেন বলে দাবি করেন, সেই দেশের মানুষ তথ্য দিয়ে বুঝিয়েছেন সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে দুর্নীতি, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে সন্ত্রাস, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে স্বজন পোষণ, সবকিছুর মধ্যে লুকিয়ে রয়েছে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার এক ঘৃণ্য চক্রান্ত। প্রথমজন যদি বিএনপির চেয়ারম্যান, বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হন, দ্বিতীয় জন আওয়ামী লীগের প্রধান, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সব থেকে মজার জিনিস, একজন যখন ভারতে পালিয়ে রয়েছেন, অপরজন তারেক রহমান তখন বিশ্বের প্রথম 100 জন প্রভাবশালীর মধ্যে একজন। আমরা বলছি না, বলছে গোটা বিশ্বের অন্যতম প্রভাবশালী সংবাদ মাধ্যম ম্যাগাজিন টাইমসের 2026 সালের বিচারে তারেক রহমান প্রথম 100 জন বিশ্বের প্রভাবশালীর মধ্যে একজন। এটা বোধহয় বিএনপি বাংলাদেশ তারেক রহমানের অন্যতম বড় সাফল্য। এতদিন হয়ে গেছে, প্রায় 1-1.5-2 বছর হতে চললো। আওয়ামী লীগের মতন একটি জাতীয় বৃহত্তম দল ইতিমধ্যেই নির্বাসিত, দেশ থেকে বাইরে, প্রধান নেত্রী বাইরে পালিয়ে রয়েছেন, দলের একাধিক শীর্ষ নেতৃত্ব অন্যান্য দেশে পালিয়ে রয়েছেন, এবং দলটিকে নিষিদ্ধ করার হয়েছে। আইনত কাজটি আরো দৃঢ়তার সঙ্গে এগোচ্ছে, সংশোধনী এসছে, আরো দ্রুত হচ্ছে। আওয়ামী লীগ আরো কোণঠাসা, নিজেদের কার্যকলাপের জন্য, নিজেদের স্বৈরতান্ত্রিক পদক্ষেপের জন্য আওয়ামী লীগ আরো কোণঠাসা। শেখ হাসিনা এবং তার হাসিনা পরিবারের বিরুদ্ধে, মানে তার বোন পুতুলের বিরুদ্ধে, অন্যান্য আত্মীয়দের বিরুদ্ধে একাধিক লুটপাট, বেআইনি কার্যকলাপ, সন্ত্রাসে মদত দেওয়ার মতন গুচ্ছ গুচ্ছ অভিযোগ রয়েছে। এই অবস্থায় কি আপনি মনে করেন শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ নতুন ভাবে গড়ে ওঠা কোনোভাবে সম্ভব?
বা প্রয়োজন, বা এটাই উচিত, কি বলবেন? দেখো, তোমাকে আমি এই আলোচনা শুরু করতে যদি যাই, তাহলে আমি যদি এইভাবে শুরু করি, ধরো আমি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি। মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে বোধহয় 8টা কি 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। আমি যেদিনকে ম্যাথমেটিক্স পরীক্ষা দিতে যাব, অঙ্ক পরীক্ষা দিতে যাব, আমি পরীক্ষার হলে অঙ্কের প্রশ্নপত্র পাওয়ার পর আমার বাংলা পরীক্ষা কেন খারাপ হলো সেটা নিয়ে ভাববো না তো। আমি অঙ্ক পরীক্ষার দিকেই কনসেন্ট্রেট। সব পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে আমার যে গৃহশিক্ষক আছে বা আমার পরিবারের গার্জিয়ান, আমার মা বাবার সঙ্গে আমি আলোচনা করব কোন পরীক্ষাটা কেন খারাপ হয়েছে। সেই ভাবনাটা কিন্তু পরীক্ষার পরে, পরীক্ষা চলাকালীন, আজকে ফিজিক্স পরীক্ষা দিতে গেলে কাল যদি বায়োলজি পরীক্ষা হয়, তাহলে পরীক্ষার হল থেকে ফিরে এসে আগামী দিন যে পরীক্ষা সেটা নিয়ে বসবো, না পরীক্ষা খারাপ হলো কেন সেটা নিয়ে বসবো, তাই না? একদম একদম। এখন বাংলাদেশের মানুষের ভাববার সময় এসছে এই মুহূর্তে, বা যারা বাংলাদেশ নিয়ে সংলাপ জারি রাখেন, আলাপ আলোচনা করেন, বিশ্লেষণ করেন, যেমন আমরা করছি, বাংলাদেশের মানুষের অধিকার, দুদেশের সম্পর্ক, ন্যায্যতা, কুসংস্কারকে সরিয়ে রেখে যে কোনো সংস্কারমুখী আন্দোলন, সংস্কারমুখী সরকার থাকবে, প্রশাসনের সুবন্দোবস্ত থাকবে, আমরা আলোচনা করি। প্রথম কলকাতা করি, অন্যরাও করে। 2024-এর 5ই আগস্ট থেকে যদি আমি পিছিয়ে যাই 15টা বছর, তারপর 2024-এর 5ই আগস্ট থেকে 2026-এর 12ই ফেব্রুয়ারি, এবং আজকে দাঁড়িয়ে কথা বলছি 17ই এপ্রিল 2026। আমায় যদি বলা হয়, বা তোমাকে যদি বলা হয়, বা গোটা বিশ্বের যে কোনো মানুষকেই যদি বলা হয় যে এই সময়কার বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট থেকে পিছিয়ে গিয়ে 15 বছর, তারপরের অন্তর্বর্তী সরকার গণবিক্ষোভের পরে, এবং 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে, শপথ নেওয়ার পরে 17ই এপ্রিল 2026, বাংলাদেশের একটি প্রেক্ষাপট তুমি তুলে ধরো। সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা আসবে কি আসবে? সবটাই আসবে। সড়ক উন্নয়ন আসবে, গণবিক্ষোভ আসবে, স্বজন পোষণ আসবে, তার বাড়ির যিনি চাপরাসি ছিল তার কোটি টাকা আসবে, সবটাই আসবে। ভারতে চলে আসা, নিরাপদ আশ্রয়ের খোঁজে, সব প্রেক্ষাপটটা আসবে। এই প্রেক্ষাপটটা যদি বই আকারে লেখা হয়, তাহলে ইতিহাসে লেখা থাকবে এই বিষয়গুলো। যদি চলচ্চিত্র নির্মাণ হয়, তাহলে শেখ হাসিনার চরিত্রটা অবশ্যই উঠে আসবে, আওয়ামী লীগ দলটার কথা অবশ্যই উঠে আসবে। কোনোভাবেই সেটা মুছে ফেলা যাবে না। তার ভালো দিক, তার মন্দ দিক, তার সুশাসন, তার স্বৈরাচারী শাসন, সবটাই প্রেক্ষাপটে উঠে আসবে। কিন্তু আগামীর বাংলাদেশ নিয়ে যদি কোনো চলচ্চিত্র নির্মাণ করা হয় বা বই লেখা হয়, সেখানে কিন্তু এখন হাজার প্রশ্ন। শেখ হাসিনার ভূমিকা, তার সুশাসন, তার কর্মক্ষমতা, তার রাজনৈতিক চলা, তার পথ কোথায়? সবটাই তো শূন্য, সবটাই তখন অতীত। এখন ভাবছে কারা? গণবিক্ষোভের পর 18 মাস নির্বাচন, যারা ওখানে এখন গ্রাসরুট লেভেলে রয়েছেন, তারা তাদের একেবারে নিচু তলার মাঠ পর্যায়ে যারা রয়েছেন, তারা এখন ভাবতে বসেছেন যে বাংলা পরীক্ষাটা কেন খারাপ হলো, ফিজিক্সটা কেন খারাপ হলো, কেন অঙ্কটা ভালো হলো। তারা এখন অনুধাবন করছে যে শেখ হাসিনা ছাড়া কি আওয়ামী লীগ সম্ভব? এই প্রশ্নটা কখন জাগে মনে? এই প্রশ্নটা জাগা মানেই তো একটা নেগেটিভ। কাকে নিয়ে ভাব? তার অনুপস্থিতি তো বলে দিচ্ছে সে আর আমাদের মধ্যে নেই, রাজনৈতিক ভাবে নেই, দেশে নেই, তার দলের নেতারা নেই, কেউ নেই। কিভাবে আসবে? কিভাবে সম্ভব? যারা পড়ে পড়ে মার খাচ্ছে, যারা অসহায়তা ফিল করছে, যারা নিরাপত্তাহীনতায় ভুগছে। হতেই পারে বর্তমান সরকার এখনো পর্যন্ত আমাদের কাছে তেমন কোনো খবর নেই, কোনো নির্বাচনের পর থেকে, সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের কাছে কিন্তু বাংলাদেশের গণমাধ্যম সূত্রে বা কোনো সমাজ মাধ্যম সূত্রে অত্যাচারের খবর এখনো পর্যন্ত সেইভাবে আমাদের হাতে এসে পৌঁছয়নি। কিছু তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই জায়গা থেকে আমি বলবো, এইটা যারা ভাবছেন তারা স্বপ্ন দেখছেন। বাস্তবতাটা যারা এখন আওয়ামী লীগকে নিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আগামীর বাংলাদেশের কথা ভাবছেন, তারা অতীতকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা ভাবুন। বাস্তব পথ, বাস্তবিকতা সেটা কি, সেটা যারা বাংলাদেশে বসে আছে, বাংলাদেশের প্রান্তিক থেকে একেবারে উচ্চ পর্যায়ের নাগরিক মানে সমাজের সব স্তরের নাগরিক, কৃষক, রিক্সা চালক, ব্যবসায়ী, চাকরিজীবী, শিক্ষক, অধ্যাপক, বুদ্ধিজীবী, লেখক, লেখিকা, তারা সকলেই বর্তমান বাংলাদেশের বাস্তবিকতা জানে। এখন শুধু ফিরে দেখার সময়, আলোচনার বিষয়। সেই জায়গা থেকে এই প্রশ্ন আসছে, যাকে ছাড়া কিছুই হতো না সেটা এখন নেই। সেই জায়গা থেকে, সেই নেগেটিভিটি জায়গাটা তৈরি হয়েছে বলেই কিন্তু নতুন করে এই প্রশ্নটা সাইকোলজিক্যালি মানুষের মনে জাগে। একদম। সর্বশেষ একটা কথা আমরা আলোচনায় অবশ্যই বলতেই হবে যে এইভাবে শূন্য থেকে নতুন করে ফিরে আসা কিন্তু বহু উদাহরণ, বহু নজির বাংলাদেশে আছে। যেমন আমরা 1-11-এর কথা বলতে পারি, বিকল্প দল, ভাঙা করার খেলা,
নেতৃত্ব ভেঙে যাওয়ার পরেও নতুন করে ফিরে আসা, নতুন করে তৈরি হওয়া, নতুন করে লড়াইয়ে আসার উদাহরণ। আবার এটাও ঠিক, এই বর্তমান আওয়ামী লীগের যারা রয়েছেন তাদের শুধু নেতৃত্ব চ্যালেঞ্জ নয়, বড় চ্যালেঞ্জ বলে দলের অভ্যন্তরে, যাকে ইন্টারনাল চ্যালেঞ্জ আমরা বলতেই পারি। মানে যারা দলের রাজনৈতিক বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকেন তারা নিজেদের স্বার্থে, ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করেছেন। দীর্ঘ দিন ধরে লুটে পুটে খেয়েছেন মানুষের টাকা। দলটা কলুষিত হয়েছে, দুর্নীতি পাহাড় জমেছে, মানুষে মানুষে বিভেদ তৈরি হয়েছে, সম্প্রদায় বিভেদ তৈরি করে নিজেদের স্বার্থ সিদ্ধি করে বিদেশে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছেন এই আওয়ামী লীগের নেতারা। এমন পরিস্থিতিতে এমন ভাবে থেকে বিকল্প পথ কি সহজেই খোঁজা সম্ভব? দেখো, প্রকৃতির নিয়মে যদি বলি নদীতে কিন্তু জোয়ারও আসে, ভাটাও আসে। গুরুদেবের কথায় যদি বলি, তোমার হলো শুরু, আমার হলো সারা, শুধু যাওয়া আর আসা। এগুলো কিন্তু কাব্যে যেমন আছে, প্রকৃতির নিয়মে তেমন আছে। সূর্যোদয় যেমন হয়, অস্তও যায়, রাতও যেমন হয়, দিনও হয়। বসন্তের দিনে আমরা যে দোল খেলি, দোল খেলার পরে শুধু তো আবির না, নানা রকম রং দেওয়া হয়। সেই রঙও আমরা মুছে ফেলি। কি করে মুছে ফেলি? সাবান মেখে। সংশোধনী বলে একটা কথা আছে। এখন তো কারাগারকেও বলা হয় সংশোধনী। কোথাও তো লেখা নেই যে আওয়ামী লীগ আবার কোনোদিন ফিরে আসতে পারবে না। কিন্তু আজকে আলোচনাটা কেন হচ্ছে? আওয়ামী লীগ যখন বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিল, সকলে মিলে দেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই আওয়ামী লীগকেই তো উৎখাত হতে হলো। এটা বাংলাদেশের মাটিতে হয়েছে। এটা তো চরম বাস্তবতা। তুমি বাস্তবতাকে তো কখনো অস্বীকার করতে পারবে না। যদি কোনোদিন ইতিহাস অবশ্যই বলে ধ্বংস যেমন আছে, সৃষ্টিও তেমন আছে। চরম বাস্তবতায় কি একটা মানুষ চলে যেতে বাধ্য হয়েছিল, সেই মানুষটা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। 2025-25 ডিসেম্বর, আই হ্যাভ এ প্ল্যান। দেশের মানুষ তাকে সাদরে গ্রহণ করলো। দেশের মানুষ তাকে একটা সার্বভৌম রাষ্ট্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের অতীত ইতিহাসে বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের মানুষ ক্ষমা করেছে না তাদেরকে আদর করে কাছে টেনে নিয়েছে, না তাদেরকে দেশভারের দায়িত্ব দিয়েছে? সেটা কিভাবে দিয়েছে? একদম গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দিয়েছে। তার সৃষ্টি যেমন আছে, তার শেষও আছে। জন্ম যেমন আছে, মৃত্যু আছে। রাজনৈতিক উত্থান যেমন আছে, পতনও আছে। এগুলো ইতিহাসের অঙ্গ। ইতিহাসের এগুলো বিভিন্ন ধাপ পাঠ আমরা পড়েছি আমাদের জীবনে। তো এগুলো তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু বর্তমান বাস্তবিকতায় শোনো, নিন্দুকেরা কি করে? নিন্দুকেরা তো কলেজে পড়ায় না, নিন্দুকেরা তো রান্নাঘরে রান্না করে না। নিন্দুকের কাজ হচ্ছে সমালোচনা করা। সমালোচনা অবশ্যই জারি থাকবে। সেই সমালোচনা যেন একটা সৃষ্টিশীল হয়, গণতন্ত্রের পক্ষে হয়। কাউকে থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, তাকে পিছন থেকে ছুরি মারা, টেনে আনা, এটা নয়। ধরুন পরমাশেষ আরেকটা বিষয়, যে দলের অভ্যন্তরে যেমন একাধিক সমস্যা রয়েছে, দুর্নীতি যেমন দলের আওয়ামী লীগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, তেমনই কিন্তু আরেকটা কথা আমাদের বলতেই হয় যে পরোক্ষ শক্তি, ডিপ স্টেটের ভূমিকার কথা। একটা অংশ মনে করেন রাজনৈতিক দলগুলির প্রভাব কমিয়ে একটা নিয়ন্ত্রিত কর্পোরেট ধাঁচে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেতে পারে। পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগের ভেতরেই বিকল্প দল বা বিকল্প নেতৃত্ব তৈরির ধারণা এগিয়ে চলেছে। এই যে দুটো সম্পূর্ণ ভিন্ন ধাঁচের, একদিকে কর্পোরেট ধাঁচের, তার সঙ্গে দুর্নীতি বা অন্যান্য, তুমি পারফর্ম করো, তুমি থাকতে পারবে, তুমি মানুষের জন্য কাজ করো, তুমি থাকতে পারবে, তুমি দুর্নীতি করেছো, তোমার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তোমাকে সরিয়ে যেতে হবে। এই বিষয়টা কি আওয়ামী লীগের তথাকথিত এখন যারা সুবিধাবাদী নেতারা রয়েছেন তারা মেনে নেবেন? কারণ তারা তো এতদিন এই সুবিধাটাই নিয়ে এসছেন। আবারও বলছি, দীর্ঘ দিনের আওয়ামী লীগের ইতিহাস বলছে, এই শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের ইতিহাস বলছে কোটি কোটি হাজার কোটি টাকার দুর্নীতি করে পালিয়ে রয়েছেন বহু নেতা, যারা আওয়ামী লীগের পতনের জন্য, আওয়ামী লীগের এই দুরবস্থার জন্য দায়ী। তারা কি নিজের হাত থেকে টাকা রোজগারের এই সহজ পন্থাটা ছেড়ে দেবেন? কি মনে হয়? দেখো, তোমাকে আমি একটা কথা বলি। আমরা এখন আগাম জানতে পারি যে বৃষ্টি কখন আসবে, ঝড় কখন আসবে, জানতে পারি তো। এটা আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে, আজকে ধরো আমি 22 বছর আগে গণমাধ্যমে চাকরি করা শুরু করেছি, তখন খাতায় হাজিরা দিতে হতো, এখন বুড়ো আঙ্গুল মেশিনে টিপতে হয়। তা চরম বাস্তবতায় আধুনিকতা আজকে 2026-এর 17 এপ্রিল দাঁড়িয়ে আমরা যদি কর্পোরেট কালচার, প্রযুক্তিকে অস্বীকার করি, তাহলে তো আমরা পিছিয়ে যাব।
একটা সময় ছাপ্পা ভোট হতো, ব্যালটে ছাপ্পা ভোট হতো, এখন ইভিএম এ ভোট হবে। আমাদের পশ্চিমবঙ্গে যদি তুমি তুমি দেখো, তৃণমূল কংগ্রেস যে রাজনৈতিক দল, তারা যে সরকার পরিচালনা করেছে, সেই সরকারের মন্ত্রী তার বান্ধবীর বাড়িতে টাকা পাওয়া গেছে, সত্য না মিথ্যে আইনানুগ ব্যবস্থায় আইনের জালে তিনি জর্জরিত, জেল খেটেছেন, দল কি তাকে টিকিট দিয়েছে ভোটে দাঁড়ানো? চরম বাস্তবতাতে তোমাকে মানতেই হবে, সেটা সব ক্ষেত্রে তোমাকে চরম বাস্তবতাটা মানতে হবে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে। আওয়ামী লীগ বলতেন বাংলাদেশের মানুষের কাছে, মানুষের মনের কথা, কাগজের কথা, সে দেশের গণমাধ্যমের কথা। ভারত সরকার নাকি আওয়ামী লীগ সরকারের পাশে থেকেছে। চরম বাস্তবতায় আমরা এখন কি দেখছি? ভারত সরকার বাংলাদেশ সরকারের পাশে থাকছে। অন্তর্বর্তী সরকারের সময় আমরা কি দেখেছি? তারা বলছে আমরা বাংলাদেশে একটা সার্বভৌম রাষ্ট্র, তারা একটা সরকারে আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, কোনো বাধা সৃষ্টি থাকবে না। তো বর্তমান বাস্তবতায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মাঠ পর্যায়ের কর্মীরা যদি নতুন কিছু ভাবনা চিন্তা করে যে তুমি ভুল আমি ঠিক, তুমি যদি ভুল না হও, তুমি যদি ঠিক হও, তুমি দেশে থাকতে পারছো না, তোমার নেতারা থাকতে পারছে না, আমরা মাঠ পর্যায়ের লোকেরা রয়েছি, তাহলে বর্তমান বাস্তবতায় আমরা যদি নতুন কিছু ভাবি, একটা গাছ মরে গেলে আরেকটা কি চারা গাছ জন্ম দেয় না? আজকে কিন্তু এটা তোমার বাবা যেটা রেখে গেছেন বা আমার বাবা যেটা রেখে গেছেন, আমরা কি সেটাকেই আঁকড়ে ধরে শুধু থাকবো? আমরাও তো নতুন কিছু গড়ার চেষ্টা করব। শেখ মুজিবুর মহারণ তো মুজিবুর সাহেব তো একদিন চলে গেছেন পৃথিবী থেকে, যে কোনো কারণেই হোক চলে গেছেন। আওয়ামী লীগ দলটা কি বসে গেছে? উত্থান পতন। কিন্তু এটাও তো আপনাকে মানতে হবে, আপনি তো এটাও বাংলাদেশের রাজনীতি এখনো ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি। আওয়ামী লীগ এতগুলো বছর, 1971 থেকে আজ 2026, এতগুলো বছর কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখে রাজনীতি করেছে। যা একসময় বঙ্গবন্ধু যে উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য প্রাণ দিয়েছিলেন, সেইটাকে সামনে রেখেছে। আবার বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করতে করতে বহু মানুষকে হাসিনা বাহিনী মেরেছে, খুন করেছে, জলে ফেলেছে। বঙ্গবন্ধু খারাপ হয়েছেন, শেখ মুজিবুর রহমান খারাপ হয়েছেন। একই রকম ভাবে তারেক রহমান, তাকে কেন্দ্র করেই কিন্তু, তার নামকে সামনে রেখেই কিন্তু, তার মুখকে সামনে রেখেই কিন্তু বিএনপি লড়াই করেছে। বেগম খালেদা জিয়ার কে সামনে রেখে বিএনপি লড়াই করেছে। আজকে শেখ হাসিনার বিকল্প কি আওয়ামী লীগের মধ্যে কেউ আছেন? কেউ হতে পারেন, কারণ অধিকাংশ দুর্নীতি পরায়ণ। চুরি, জালিয়াতি, পালিয়ে যাওয়া, খুন, রাহাজানি, কিচ্ছু বাকি নেই যে দলটার মধ্যে। সব বাংলা শব্দে, বাংলা অভিধানে একটা শব্দ আছে পছন্দ করা। কোথাও কি লেখা আছে যে তুমি মাধ্যমিক পাশ করার পর তোমাকে বিজ্ঞানী স্নাতক হতে হবে, তুমি লিটারেচারে স্নাতক হতে পারো না, তুমি কমার্সে তুমি স্নাতক হতে পারো না? কোথাও তো লেখা নেই যে বাংলাদেশের মানুষের অধিকারের দাবিতে তারা শুধু শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগেরই দল করতে হবে, এটা তো কোথাও বাংলাদেশের লেখা নেই। না বিএনপিতেই বিএনপি করতে হবে, কোথাও লেখা নেই। মানুষ যাকে পছন্দ করবে, মানুষ যেটাকে বেছে নেবে, সেটা শিক্ষায় হোক, সংস্কৃতিতে হোক, রাজনীতিতে হোক, খাদ্যাভ্যাসে হোক, এই চরম বাস্তবতা তোমাকে মানতে হবে। যে হাত দিয়ে একসময় কলম চালানো হয়েছে, সে হাত দিয়ে ইতিহাস বলে অনেক রাষ্ট্রনেতারা খুন করেছে, অনেক রাজনীতিকরা খুন করেছে, জেল হাজত হয়েছে, সাজা হয়েছে, আবার কেউ জামিনেও মুক্ত হয়েছে। অনেক বিদেশিদের মধ্যে রাজনীতিতে থেকে তারা আবার রাজনীতির মঞ্চে মানুষের সমর্থন নিয়ে আবার রাজনীতির ময়দানে এসেছে। সেটা বাংলাদেশ কেন, সেটা ভারতেও হয়, পশ্চিমবঙ্গেও হয়। আমি শেষ কথা, আমার বিকল্প আর হতে পারে না, এই ভাবনাটা ভুল। কিন্তু বর্তমান বাস্তবতায় এই ভাবনা এই মুহূর্তে স্বপ্ন, চলচ্চিত্র নির্মাণ বা ইতিহাস লেখার জন্য ঠিক আছে। চরম বাস্তবতায় এখন হ্যাঁ অনেকে অনেক কিছু ভাববে, সংশোধনী করবে, ঘর গোছাবে, অনুশীলন করবে, অনুধাবন করবে, এগুলো চলবে। আর সেগুলো নিয়ে নিন্দুকেরা, আমরা সমালোচনা একটা পজিটিভ থিঙ্কিং এ হবে। যাই হোক, বাংলাদেশে যা কিছু হবে, বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভেবে, বাংলাদেশের মানুষের অধিকারের কথা ভেবে, বাংলাদেশের মানুষের এগিয়ে যাওয়ার কথা ভেবে, বাংলাদেশের সরকারটার এগিয়ে যাওয়ার কথা ভেবে আমরা যদি সমালোচনা করি, আলোচনা করি, তাহলেই দুটো দেশের সঙ্গে দুটো দেশের সম্পর্কের সেতু অনেক উজ্জীবিত হবে আগামীর পথে। একদমই পরমাশিস, আমরাও বারবার বলে থাকি ভারত বাংলাদেশ সম্পর্কের কথা। আওয়ামী লীগের ভবিষ্যৎ, আওয়ামী লীগ কোন পথে এগোবে, আওয়ামী লীগের অস্তিত্ব আদৌ থাকবে কিনা, দলকে কারা নেতৃত্ব দেবেন, শেখ হাসিনা না অন্য কেউ? কারণ তার ছেলে ইতিমধ্যেই বলে দিয়েছেন তিনি সরাসরি রাজনীতিতে আসবেন না। হাসিনার বোন পুতুলের বিরুদ্ধে
গুচ্ছ গুচ্ছ অভিযোগ, মানে হাসিনার থেকেও বড় অভিযোগ, স্বজন পোষণ, দুর্নীতি, জালিয়াতি, খুন, রাহাজানি, গুপ্ত হত্যা, কিচ্ছু বাকি নেই। সেখান থেকে দাঁড়িয়ে আবার কি এই দলটা ফিরে আসবে? বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে? মানুষ কি গ্রহণ দেখো, করবে? আমার না একদম আবার তারা পরিষ্কার কথা, একই আমি রকম ভাবে যতটুকু ছুঁড়ে ফেলে উপলব্ধি দিয়েছে? করতে পেরেছি, আমার একদম পরিষ্কার কথা, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, মানে পরীক্ষা শেষ হওয়ার পর আমার ওই সাবজেক্টটা কেন খারাপ হলো এটা যখন আমি অনুধাবন করব, তখন আমি হয়তো ভাববো যে ওই সময় আমি শুধু টিভি সিরিয়াল দেখেছিলাম বলে স্যার পড়াতে এসেছিলেন, ওই সিরিয়ালের দিকে মন ছিল। তো সেই জায়গা থেকে অঙ্কে আমি ফেল করলাম। মানে সেই ঘটনার প্রেক্ষিতটাকে যদি আমি অনুধাবন করি, আবার নতুন করে পড়তে গেলে, নতুন করে পাশ করতে গেলে ব্যাপারটা বিষ বাও জলে। সেই শিক্ষক আমাকে আবার পড়াবে কিনা, সে বা আমি সেই কনসেন্ট্রেট করতে পারবো কিনা। তো আওয়ামী লীগের এই মুহূর্তে খানের গল্পটা যদি বলো, এই মুহূর্তে বর্তমান বাস্তবিকতা অনেকটাই ভাই বিষবাও জলে। একদমই পরমাশিস, আমরাও দেখবো এই বিষবাহ জল থেকে ওরা আদৌ কাটিয়ে উঠতে পারে কিনা, বা আরো 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 গভীরে চলে যায় কিনা। আমরা কোনো দলের সমর্থক নই, আমরা মানুষের সমর্থক। আমরা বাংলাদেশের মানুষের পাশে, আমরা ভারতের মানুষের পাশে, আমরা এপার বাংলা ওপার বাংলা মানুষের সম্পর্কের পাশে। আমরা আমাদের মতন করে যেটা সত্যি, যেটা ঠিক, যেটা মানুষের স্বার্থে, সেই আওয়াজ তুলি, সেই আওয়াজই তুলব। আওয়ামী লীগ দুর্নীতি করেছে, আওয়ামী লীগ কে মানুষ ছুড়ে ফেলে দিয়েছেন, বাংলাদেশের মানুষের কাছে তারা গ্রহণযোগ্যতা হারিয়েছেন, পালিয়ে রয়েছেন দলের নেতারা, তাদের শাস্তি তারা পাচ্ছেন। ভবিষ্যৎ কি হবে আমরা কেউ জানি না, আমরা নজর রাখবো। আর আপনারা বলবেন আজকের আমাদের আলোচনা আপনাদের কতটা সহমত আপনার আলোচনার সঙ্গে।